সময়টা ছিল মার্চ 2025। ঘুরে এসেছিলাম সিমলা এবং মানালি থেকে। সেই সব প্রতিদিনের ভিডিও আপনাদের এর আগেই দেখিয়েছি, শেয়ার করেছি অনেক ইনফরমেশন আপনাদের সাথে। তবে আজকে আপনাদের সাথে শেয়ার করব সিমলা মানালি ভ্রমণের একটা ট্যুর প্ল্যান। আমি যেখানেই ঘুরতে যাই সেই বিষয়ে আপনাদের সাথে একটা ট্যুর প্ল্যান শেয়ার করে থাকি, যাতে একটা ভিডিওর মধ্যে সমস্ত কিছু ডিটেলসে আপনারা পেয়ে যান, আর যাতে সেটাই আপনাদের ভ্রমণের পথকে আরও মসৃণ করে, সেই চেষ্টাই করি প্রতিবার। এর আগেও আপনাদের অনেক ট্যুর প্ল্যান শেয়ার করেছি, আর সেগুলো আপনাদের ভালো লেগেছে, তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। তাই চলুন শুরু করি 7 রাত 8 দিনের সিমলা মানালি ভ্রমণের বিস্তারিত এক গল্প। সিমলা এবং মানালি বাঙালিদের কাছে এতটাই প্রিয় যে যদি হাতে একটু সময় পাওয়া যায় তাহলেই মনে হয় ঘুরে আসি। তাই অনেকেই এই ট্যুর বিভিন্নভাবে করে থাকে। যেমন কেউ 5 দিনের জন্য যায়, আবার কেউ 6 দিনের জন্য যায়, আবার কেউ আমার মতো 7 দিনের জন্য ঘুরে আসে। তবে সিমলা মানালি ভ্রমণের প্রথম ধাপ হলো যাব আমরা কিভাবে। কলকাতা থেকে সিমলা যাওয়ার জন্য ডাইরেক্ট ট্রেন একটাই আছে, ট্রেন নাম্বার 12311 হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস। এই ডাইরেক্ট ট্রেনে যদি আপনারা টিকিট না পান তাহলে আপনারা দিল্লি হয়ে যেতে পারেন। দিল্লি যাওয়ার জন্য কলকাতা থেকে অনেক ট্রেন আছে, আপনাদের সুবিধা মতো যে কোনো ট্রেনেই যেতে পারেন। আর দিল্লি পৌঁছে আপনারা বাসে করে ডাইরেক্ট সিমলা পৌঁছতে পারেন, অথবা ট্রেনে করেও কালকা বা চণ্ডীগড় স্টেশনে পৌঁছতে পারেন। চণ্ডীগড় গেলে আপনাদের চণ্ডীগড় স্টেশন থেকে গাড়ি রিজার্ভ করে যেতে হবে, যার ভাড়া ছোট গাড়ির ক্ষেত্রে 3000 টাকা মতো নিয়ে থাকে। তবে এই ভাড়া কিন্তু সিজন ওয়াইজ আপ ডাউন করে থাকে। আর আপনারা যদি কালকা যান তাহলে টয় ট্রেনে করে সিমলা পৌঁছতে পারেন। টয় ট্রেন হলো সিমলা ভ্রমণের প্রথম অধ্যায়। যারা প্রথমবার সিমলা যাবেন আমি বলবো অবশ্যই টয় ট্রেনে করেই যাবেন, তাহলে সিমলা ঘোরার আনন্দটা দ্বিগুণ হয়ে যাবে। আর টয় ট্রেনের ভাড়াও গাড়ির তুলনায় অনেকটাই কম হবে। আমি সিমলা গেছিলাম শিবালিক ডিলাক্স এক্সপ্রেসে করে। সমস্ত বিবরণ সহ সেই ট্রেনের জার্নির ভিডিওটা দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে। এছাড়া ফ্লাইটেও আপনারা দিল্লি অথবা চণ্ডীগড় পৌঁছতে পারেন। এতে সময় কম লাগলেও খরচ কিন্তু ট্রেনের তুলনায় অনেকটাই বেশি হবে। প্রথম দিন সিমলা পৌঁছে প্রথম কাজ হলো হোটেল কোথায় নেবেন। এখানে একটা বিষয় মনে রাখবেন, সিমলা যেহেতু একটা হিল স্টেশন, তাই যেখানেই হোটেল নেবেন আপনাদের সিমলা মলে যাওয়ার জন্য হাঁটতেই হবে। তাও যাতে হাঁটতে কম হয় তার জন্য আপনাদের বলবো আপনারা হোটেল চুজ করতে পারেন সিমলার লক্ষ্যের বাজারের দিকে অথবা কালীবাড়ির দিকে। এই দুটো জায়গায় হোটেল নিলে আপনাদের মলে যাওয়ার জন্য হাঁটতে একটু কম হবে, তবে এই জায়গায় হোটেল ভাড়াগুলো একটু বেশি হয়। এছাড়া আপনারা সিমলার লিফটের কাছেও হোটেল নিতে পারেন। লিফটের কাছে হোটেল নিলে গাড়ি একদম আপনাদের হোটেলের কাছে পৌঁছে দেবে, আর লিফটে করে একদম মলে পৌঁছতে পারবেন। তাহলে হাঁটতে অনেকটাই কম হবে। লিফটের বর্তমান ভাড়া 20 টাকা প্রতিজন। আমরা এবারে ট্যুর করেছিলাম ট্যুর পিকার্সের সাথে, যেখানে প্যাকেজে আমাদের ইনক্লুড ছিল হোটেল, গাড়ি, ব্রেকফাস্ট এবং ডিনার। আর আমাদের হোটেল ছিল সিমলা বাস স্ট্যান্ডের কাছে, যেখান থেকে মল রোড প্রায় 900 মিটার মতো দূরে। দূরে বলতে কি উঁচুতে, তাই আমাদের একটু হাঁটতেই হয়েছিল মলে যাওয়ার জন্য। আর আপনারা চাইলে কালীবাড়িতেও থাকতে পারেন, এখানে ভাড়া অনেকটাই কম হবে সিমলার হোটেলগুলোর থেকে। কালীবাড়িতে রুম কিভাবে বুকিং করবেন সেই বর্তমান বুকিং প্রসেসটা এর আগেই ভিডিওতে আপনাদের সাথে সম্পূর্ণভাবে ডিটেলসে শেয়ার করেছি। ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, দেখে নিতে পারেন, ভবিষ্যতে কিন্তু কাজে আসতে পারে। এবারে গল্পের দ্বিতীয় ধাপ, মানে কিভাবে ঘুরবেন। প্রথম দিন সিমলায় আপনারা পায়ে হেঁটে ঘুরে দেখে নিন সিমলা মল রোড, সিমলা চার্চ, কালীবাড়ি, লোয়ার মার্কেট আর
সিমলার প্রাণকেন্দ্র সিমলা রিচ। এই রিচ থেকে আপনারা সুন্দর পাহাড়ের ভিউ দেখতে পাবেন। এছাড়া এখানে হর্স রাইডিংয়েরও ব্যবস্থা রয়েছে, চাইলে করতে পারেন 150 টাকার বিনিময়ে। এগুলো দেখা হয়ে গেলে হাতে টাইম থাকলে আপনারা জাকু টেম্পলটাও সেদিনকে কিন্তু দেখে নিতে পারেন। জাকু টেম্পল আপনারা হেঁটেও যেতে পারেন, আবার রোপওয়েতে করেও যেতে পারেন। রোপওয়ের ভাড়া 500 টাকা প্রতিজন, আপ এবং ডাউন, অথবা গাড়ি করেও যেতে পারেন। গাড়ি আপনারা পেয়ে যাবেন রোপওয়ে যেখান থেকে ছাড়ে সেখানে, অথবা সিমলার বাস স্ট্যান্ড থেকে। রোপওয়ে কাউন্টারের কাছ থেকে যদি গাড়ি বুক করেন তাহলে ভাড়া 350 থেকে 400 টাকা নিয়ে থাকে ছোট গাড়ির ক্ষেত্রে, কিন্তু বাস স্ট্যান্ড থেকে গাড়ি ভাড়া একটু বেশি হয়ে থাকে। জাকু টেম্পল ঘুরে দেখার জন্য আপনাকে গাড়ির ড্রাইভার সময় দেবে 1.5 থেকে 2 ঘন্টা মতো। আশা করি এর মধ্যেই সম্পূর্ণভাবে জাকু টেম্পল বা বড় বজরংবলীর মূর্তিটা দেখে ফিরে আসতে পারবেন। এবারে ঘুরে তো নিলেন, ভোজন কোথায় করবেন সেই বিষয়েও একটু আপনাদের বলে দিই। খাওয়া দাওয়ার বিষয়ে সিমলাতে চিন্তা করার কিছু নেই, কারণ ছোট বড় অনেক হোটেল পাবেন সিমলার মল রোডে, অথবা যে হোটেলে আপনারা থাকছেন সেই হোটেলেও রেস্টুরেন্ট পেয়ে যাবেন। সিমলার বেশিরভাগ হোটেলেই রেস্টুরেন্টের ব্যবস্থা রয়েছে, তাই সেখান থেকেও আপনারা খেতে পারেন। অথবা সিমলার লিফটের কাছেও অনেক হোটেল পাবেন, সেখান থেকেও আপনারা খাবার খেয়ে হোটেলে ফিরে আসতে পারেন, অথবা প্যাকিং করে হোটেলে নিয়ে এসেও আরামে বসে খেতে পারেন। সিমলায় দ্বিতীয় দিনে ঘুরে দেখার জন্য অনেক অপশানই পাবেন, তবে প্রধানত যে জায়গাগুলো আপনারা ঘুরে দেখতে পারেন তার মধ্যে কুফরি, ফাগু, নালদায়রা, মাসোবরা, সিমলার জু ইত্যাদি। এই জায়গাগুলো ঘুরে দেখার জন্য আপনাদের পুরো একটা দিন লাগবে, তাই সকাল সকাল হোটেল থেকে বেরোতে হবে। আজকের দিনে সবচেয়ে বেশি টাইম লাগবে কুফরিতে। এখানে আপনাদের ঘোড়ায় করে কুফরি স্নো পয়েন্টে যেতে হবে। ঘোড়ার ভাড়া বর্তমানে 500 টাকা প্রতিজন আসা এবং যাওয়া। তবে স্নো পয়েন্টে স্নো পাবেন ডিসেম্বর থেকে মার্চ মাস অবধি। এপ্রিল থেকে স্নো কমতে শুরু করে। আমার মতে বরফ না থাকলে কুফরির স্নো পয়েন্টে যাওয়ার বিশেষ কোনো দরকার নেই, কারণ বরফ ছাড়া এখানে বিশেষ কিছু দেখতে পাবেন না। তবে দূরে কিন্নরের পাহাড়ের চূড়াগুলো অবশ্যই দেখতে পাবেন এই কুফরির স্নো পয়েন্ট থেকে। এছাড়া কুফরিতে কিন্তু অনেক ফান অ্যাক্টিভিটিরও অপশান পেয়ে যাবেন, তারও কিন্তু রেট আলাদা আলাদা হয়ে থাকে। যেহেতু এই রেট ফিক্স নয়, তাই তার দামগুলো আপনাদের সাথে শেয়ার করলাম না। আজকের দিনে এই সাইট সিনগুলো ঘুরে দেখার জন্য ছোট গাড়ির ভাড়া 2500 থেকে 2800 টাকা মতো নিয়ে থাকে, আর বড় গাড়ির ক্ষেত্রে ভাড়া 3000 টাকার উপরে হয়ে থাকে। এছাড়া শেয়ার গাড়িরও অপশান আপনারা পেয়ে যাবেন সিমলা বাস স্ট্যান্ড থেকে। এছাড়া দ্বিতীয় দিনে আপনারা নারকান্ডা সাইট সিনও করতে পারেন। নারকান্ডা সিমলা থেকে প্রায় 60 কিলোমিটার দূরে, তাই এখানে গাড়ি ভাড়াও কিন্তু বেশি লাগে, মিনিমাম 4000 টাকা। আর নারকান্ডাতেও কিন্তু অনেক কিছু দেখার রয়েছে, যার মধ্যে ফেমাস হাটু পিক বা হাটু মাতা মন্দির। শুধু সিমলাতেই 4 রাত 5 দিনের জন্য একটা ট্যুর প্ল্যান আপনাদের সাথে শর্ট ভিডিওয়ে শেয়ার করেছি। কীভাবে সিমলাকে ঘুরে দেখতে পারেন এই 4 রাত 5 দিনে, সেটা বিস্তারিতভাবে বলা রয়েছে ওই শর্ট ভিডিও। সেই শর্ট ভিডিওর লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আপনারা দেখে নিতে পারেন। তৃতীয় দিনে আপনারা যেতে পারেন সিমলা থেকে ডাইরেক্ট মানালি অথবা কাসল। মানালি অথবা কাসল এই কারণে বললাম, কারণ অনেকের ডাইরেক্ট মানালি যেতে হয়তো একটু প্রবলেম হতে পারে, কারণ এই সিমলা থেকে মানালি অনেকখানি জার্নি, তাই অনেকে কাসলে গিয়ে একটা রাত কাটান। তবে আমি ডাইরেক্ট মানালি চলে গেছিলাম সিমলা থেকে, কিন্তু প্রবলেম সেরকম কিছুই হয়নি। চণ্ডীগড় মানালি 4 লেন হাইওয়ে হয়ে যাওয়ার জন্য বর্তমানে খুবই কম সময়ে আপনারা মানালি পৌঁছে যেতে পারবেন। আমাদের সময় লেগেছিল মাত্র 7.5 ঘন্টা মানালি পৌঁছতে, তার মধ্যে 1 ঘন্টা লাঞ্চের জন্যও টাইম লেগেছিল। লাঞ্চ আমরা করেছিলাম মান্ডি শহর পার করে। এই 4 লেন হাইওয়েতে অনেক হোটেল রেস্টুরেন্ট আছে, যে কোনো একটায় লাঞ্চ করে নিতে পারেন আপনাদের সুবিধা মতো। এই তৃতীয় দিনে ঘুরে দেখার মতো বিশেষ কিছু নেই, তাই দেখে নিতে পারেন প্যান্ডো ড্যাম,
সুন্দরনগর লেক। তবে এগুলো সবই যে রাস্তায় যাচ্ছেন সেই রাস্তাতেই পড়বে, তাই সময় বেশি লাগবে না। কিন্তু প্রকৃতির সৌন্দর্য ধরা দেবে ঠিক ভুন্তার নামক জায়গা পার করে। এই ভুন্তারের পরেই শুরু হয় কুলু ভ্যালি, আর এই কুলু ভ্যালির মধ্যেই পড়ে আমার আপনার অনেকের প্রিয় মানালি। মানালি পৌঁছানোর আগে থেকেই আপনারা বরফের পাহাড় দেখতে পাবেন। সবার প্রথমে যে বরফের পাহাড় দেখতে পাবেন সেটাই হলো হামতা পাস। বলবো হামতা পাস আপনারা কিভাবে যেতে পারবেন এই ভিডিওতেই বলে দেবো আপনাদের, তাই সঙ্গে থাকুন। আর এতক্ষণ ভিডিওটা দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিতে পারেন, আর নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, কারণ এই রকম ডিটেলসের ট্যুর প্ল্যান এই চ্যানেলে আপনাদের জন্য মাঝে মাঝেই নিয়ে আসি আপনাদের সুবিধার জন্য। আজকের দিনে মানালি পৌঁছে যদি সময় থাকে আর শরীর যদি সাথ দেয় তাহলে মানালি মলটা একবার ঘুরেই নেবেন। এবার বলি হোটেল কোথায় নেবেন মানালিতে। মানালিতে হোটেলের অভাব নেই। মল রোড শুরু হওয়ার আগে থেকেই অনেক হোটেল পাবেন। মল রোডের সামনে হোটেল ভাড়া একটু বেশি হয়, আর মল রোড থেকে দূরে হোটেল ভাড়া কম হবে। এছাড়া আপনারা যদি ভিড় থেকে দূরে থাকতে চান আর মলের কাছাকাছি থাকতে চান, প্রকৃতিকে উপভোগ করতে চান, তাহলে থাকতে পারেন ওল্ড মানালি অথবা নগর রোড অথবা হারিম্বা দেবী টেম্পলের কাছে। এই সিমলা আর মানালি ট্যুর করেছিলাম আমরা ট্যুর পিকার্সের সাথে, যেমন আপনাদের আগেই বললাম। তাই ট্যুর পিকার্সের তরফ থেকে আমাদের হোটেল দেওয়া হয়েছিল মানালি মলের ঠিক পেছন দিকে, হোটেল সাবা মানালি ইন। হোটেল থেকে মল হাঁটা পথে মাত্র 4 মিনিটের দূরত্বে, আর হোটেলটাও ছিল কিন্তু বেশ ভালো, সুপার ডিলাক্স হোটেল। হোটেলের ডিটেলস পেয়ে যাবেন এই ভিডিওতে, যার লিঙ্ক থাকলো ডেসক্রিপশন বক্সে। আপনারা চাইলে বুকিং করতে পারেন, তবে বুকিং করার জন্য ট্যুর পিকার্সের সাথে কন্ট্যাক্ট করতে হবে। কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। চতুর্থ দিনে ঘুরে দেখব আমরা মানালির প্রধান আকর্ষণীয় জায়গাগুলো, যার মধ্যে রয়েছে সোলাং ভ্যালি, অটল টানেল, শিশু ভিলেজ এবং রোটাং পাস। সোলাং ভ্যালি আপনারা বছরের যে কোনো সময় যেতে পারেন। সোলাং ভ্যালিতে বরফ থাকলে তার রূপ হয় অসাধারণ, আর বরফ না থাকলেও সেই জায়গাটা লাগে কিন্তু বেশ সুন্দর। তাই মানালি আসলে সোলাং ভ্যালি মিস একদমই করা যাবে না। আর সোলাং ভ্যালি থেকে যদি একটু ওপরের দিকে উঠে আসতে চান তাহলে দেখে নিতে পারেন অঞ্জনি মহাদেব টেম্পল, যেখানে মহাদেবের মন্দির তো রয়েছেই, তাছাড়া এখানে ঝর্ণার জল পড়ে প্রাকৃতিকভাবে শিবলিঙ্গ তৈরি হয়েছে সেটাও দেখতে পাবেন। বলতে পারেন ঠিক যেন অমরনাথের মতো। তবে এই অঞ্জনি মহাদেব দেখার জন্য সোলাং ভ্যালি থেকে ঘোড়ার পিঠে চেপে যেতে হবে। এই ঘোড়া ভাড়া কিন্তু ফিক্সড নয়, যা ইচ্ছা দাম হাঁকায় ঘোড়ার মালিক। আমাদের থেকে ভাড়া চেয়েছিল 400 টাকা আসা এবং যাওয়া। তবে আমরা অঞ্জনি মহাদেব টেম্পল দেখতে যাইনি। সোলাং ভ্যালিতে কিন্তু অনেক অ্যাক্টিভিটির অপশান পাবেন, তবে সেই সব অ্যাক্টিভিটিগুলো বরফ থাকলেই হয়ে থাকে। আমরা যখন গেছিলাম সেই সময় বরফ ছিল না, তাই কোনো অ্যাক্টিভিটিরও অপশান পাইনি। তবে রোপওয়ে চালু ছিল, যার ভাড়া 700 টাকা প্রতিজন। বেশ অনেকটাই ভাড়া লাগে পাহাড়ের চূড়ায় গিয়ে বরফ দেখার জন্য। সোলাং ভ্যালি দেখা হয়ে গেলে চলে আসুন অটল টানেল এবং শিশুকে ঘুরে দেখতে। এখানে আপনাদের বলে রাখি, অটল টানেল এবং শিশু যাওয়ার রাস্তায় যদি বেশি বরফ থাকে তাহলে রাস্তা বন্ধ থাকে। তবে রাস্তা বন্ধ থাকে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে, কিন্তু বেশি দিনের জন্য রাস্তা বন্ধ থাকে না। অটল টানেল পৌঁছে আপনারা টানেলের বাইরে গাড়ি দাঁড় করিয়ে ফটো ভিডিও করতে পারেন, তবে টানেলের ভেতরে কোনো রকম গাড়ি দাঁড় করানোর নিয়ম নেই। আর একটা জিনিস মনে রাখবেন, অটল টানেলের সাউথ পোর্টালে গাড়ি দাঁড় করিয়ে ফটো তোলার নিয়ম আছে, কিন্তু নর্থ পোর্টালের সামনে গাড়ি দাঁড় করানোর নিয়ম নেই। তবে কিছুটা দূর থেকে গিয়ে ছবি তুলতেই পারেন। অটল টানেল পার করে ডান দিকে গেলে আসবে রোটাং পাস, আর বাঁ দিকে গেলে আসবে শিশু। বর্তমানে মানালি আসলে শিশু জায়গাটা বাদ দিলে চলবে না, কারণ শিশু লাহুল ডিস্ট্রিক্টের মধ্যে পড়লেও মানালি এলে শিশু না গেলে কিন্তু মানালি ঘোরা অসম্পূর্ণ। চন্দ্র নদীর তীরে
ছোট্ট একটা গ্রাম এই শিশু। প্রকৃতি এই জায়গাটাকে এতটাই সুন্দরভাবে সাজিয়েছে যে এখানে আসলে মনে হবে অন্য এক জগতে চলে এসেছেন। এখানে যেমন মানুষ বরফের আনন্দ নিতে আসে, তেমনি বরফ না থাকলে সবুজ প্রকৃতি কিন্তু একবার দেখলে সারা জীবন আপনার স্মৃতি হয়েই থাকবে। আর এটা হলো শিশু ওয়াটারফল। মার্চ মাসে এটা অর্ধেকের বেশি বরফে ঢাকা ছিল, যেখানে যাওয়ার জন্য চন্দ্র রিভার পার করে যেতে হবে। এখানে কিন্তু কোনো রকম ব্রিজের ব্যবস্থা নেই, তাই ইউজ করতে হবে জিপ লাইন, যার ভাড়া 500 টাকা চেয়েছিল মার্চ মাসে। তবে বরফ না থাকলে এর ভাড়া কম হয়। এবারে আপনাদের আজকের দিনের ট্যুরের গাড়ি ভাড়ার বিষয়টা বলে দিই। সোলাং ভ্যালি আর অটল টানেল যদি আপনারা ঘুরে দেখেন, তাহলে সেই গাড়ি ভাড়া ছোট গাড়ির ক্ষেত্রে পেয়ে যাবেন আপনারা 2500-এর মধ্যে। তবে যদি শিশু অ্যাড করেন, সেক্ষেত্রে তার ভাড়া 700 টাকা এক্সট্রা দিতে হবে। এছাড়া বড় গাড়ির ক্ষেত্রে এই ভাড়া কিন্তু একটু বেশি হবে, মিনিমাম 3.5 থেকে 4000 টাকা মতো। আর শিশুর ক্ষেত্রে তার ভাড়াও বেশি হবে। শিশু যাওয়ার জন্য যে এক্সট্রা খরচ হতে পারে গাড়ি ভাড়া, তার একটা আন্দাজ শেয়ার করলাম আপনাদের সাথে স্ক্রিনে। আজকের দিনে আপনারা রোটাং পাসটাও ঘুরে দেখতে পারেন। তবে রোটাং পাস অক্টোবর মাসের শেষ থেকে মে মাসের মিডিল পর্যন্ত বন্ধ থাকে। কিন্তু রোটাং পাস গেলে অটল টানেল আর শিশু যেতে পারবেন না একদিনে, তার জন্য আর একটা দিন এক্সট্রা লাগবে। রোটাং পাসের ক্ষেত্রে কিন্তু আলাদা গাড়ি ভাড়া পড়ে, আর সেই গাড়ি ভাড়ার বিষয়টাই এবারে আপনাদের জানিয়ে দিচ্ছি। রোটাং পাসের ক্ষেত্রে কিন্তু পারমিট প্লাস কার নিয়ে, মানে পারমিশন আর গাড়ি নিয়ে ভাড়া ছোট গাড়ির ক্ষেত্রে পড়তে পারে 2500 টাকা মতো। এছাড়া বড় গাড়ি যেমন আর্টিগা 7 সিটের, সেটা 3.5 থেকে 4000। ইনোভার দাম একটু বেশি, 4000 থেকে 4500 এরকম। এই রোটাং পাস ঘোরার জন্য গাড়ি ভাড়ার আন্দাজ আপনাদের সাথে শেয়ার করলাম স্ক্রিনে। তবে এগুলো সিজন ওয়াইজ আপ ডাউন করে থাকে। যখন যাবেন অবশ্যই ড্রাইভারের সাথে কিন্তু দাম দর করে নেবেন। এবারে বলি পঞ্চম দিনে আপনারা কি কি ঘুরে নিতে পারবেন। এই দিনটা কিন্তু মানালিতে খুবই ভাইটাল দিন, কারণ এই দিনটায় আপনারা অনেক কিছু অপশানই পাবেন ঘুরে দেখার জন্য। তবে আমি দুটো অপশান আপনাদের জানাচ্ছি। প্রথমটা হলো মানালির লোকাল সাইট সিন, আর দ্বিতীয়টা হলো আপনারা ঘুরে দেখতে পারেন হামতা পাস। আগে আপনাদের মানালির লোকাল সাইট সিনের বিষয়টা বলে দিই, তারপর হামতা পাসের বিষয়টা বলছি। মানালি লোকাল সাইট সিনের কথা বলতে গেলে এই সাইট সিনের মধ্যে অনেকগুলো স্পটই আপনারা দেখে নিতে পারেন, যার মধ্যে প্রধান স্পটগুলো হলো হারিম্বা দেবী টেম্পল, ক্লাব হাউস, মানু টেম্পল, বশিষ্ঠ মুনি টেম্পল এবং হট স্প্রিং। এই 4টে স্পট আপনারা গাড়ি বা অটো করে ঘুরে দেখে নিতে পারেন, যেখানে বশিষ্ঠ মুনি টেম্পল এবং হট স্প্রিং দুটোই একই জায়গায়। এগুলো ছাড়াও আপনারা দেখে নিতে পারেন বনবিহার, তিব্বতিয়ান মনাস্ট্রি এবং গুরুদ্বারা। এই 3টে স্পট মানালি মল রোডের ওপরেই। এগুলো আপনারা মল থেকেই পায়ে হেঁটে দেখে নিতে পারবেন। এছাড়া নেহরুকুণ্ড নামক জায়গাও আপনারা দেখতে পারেন, তবে সেটা আপনারা যেদিন সোলাং ভ্যালি অটল টানেল ঘুরতে যাবেন সেদিনকেই দেখে নেবেন, কারণ নেহরুকুণ্ড ওই রাস্তাতেই পড়বে। এখানে বিশেষত পাহাড়ের তলা দিয়ে প্রাকৃতিকভাবে জল বেরিয়ে আসছে কিভাবে, সেটাই দেখতে চাই। আর আপনারা যদি আর একটা দিন হাতে রাখেন মানালিতে, তাহলে দেখে নিতে পারেন মানালির বিখ্যাত নগর ক্যাসেল, আর্ট গ্যালারি এবং যোগিনী ওয়াটারফলসগুলো। এখন যে ছবিগুলো দেখছেন সেটা এর আগে যখন আমি মানালি গেছিলাম তখনকারই নগর ক্যাসেলের ছবি। এইগুলোই ছিল মানালির ফেমাস লোকাল সাইট সিন। তবে আমি এবার মানালিতে গিয়ে হাফ ডে সাইট সিন রেখেছিলাম, আর হাফ ডে গেছিলাম হামতা পাস। এই লোকাল সাইট সিনগুলো ঘুরে দেখতে গাড়ি ভাড়া পড়তে পারে 2000 থেকে 2500 টাকা মতো। তবে অটোতে করেও আপনারা এই সাইট সিনগুলো ঘুরে দেখতে পারেন, সেক্ষেত্রে খরচ কিন্তু অনেকটাই কমে যাবে। এবার বলি হামতা পাসের বিষয়। প্রথমেই বলবো, বরফের সময় ছাড়া হামতা পাস গাড়ি করে যাওয়ার জন্য আমার মতে ঠিক হবে না, কারণ গাড়ি করে হামতা পাস প্রধানত বরফ এবং ইগলু দেখতেই যাওয়া হয়, কারণ রাস্তা এখানকার খুবই খারাপ। তবে ট্রেক করেও অনেকে হামতা পাস যায়। আপনারা যদি চান ট্রেক করে যেতে, তাহলে শীতকাল এবং বর্ষাকাল ছাড়া যে কোনো সময় ট্রেক করে যেতে পারেন।
ইগলু দেখতে চাইলে আপনাদের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে আসতে হবে। আর ইগলুতে থাকতে গেলে কিন্তু পকেট ভারী করে নিয়ে আসতে হবে, কারণ ইগলুর ভাড়া মোটামুটি শুরু হয়ে যায় 8,000 টাকা পার নাইট পার হেড। মানালি থেকে হামতা পাস গাড়ি করে যেতে চাইলে মানালি ট্যাক্সি স্ট্যান্ড থেকে গাড়ি রিজার্ভ করতে পারেন। গাড়ি ভাড়া 2,500 টাকা মতো নিয়ে থাকে ছোট গাড়ির ক্ষেত্রে, আর বড় গাড়ির রেট 4,000 টাকা থেকে শুরু হয়। নর্মাল 4 সিটের গাড়িতে আপনারা বরফ কম থাকলে যেতে পারবেন, তবে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে 4x4 গাড়ি করেই আপনাদের যেতে হবে হামতা পাস। আর 4x4 গাড়ির ভাড়া কিন্তু মিনিমাম 5,000 টাকা থেকে শুরু হয়। এর সাথে আপনারা কতক্ষণ থাকবেন ওখানে সেই হিসাবেও গাড়ি ভাড়া বাড়তে বা কমতে পারে। হামতা পাসের বিষয়ে সম্পূর্ণ তথ্য দিয়ে ভিডিও আগেই আপনাদের দেখিয়েছি, তার লিঙ্ক কিন্তু পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। তাই হামতা পাস যেতে চাইলে অবশ্যই কিন্তু সেই ভিডিওটা দেখে নেবেন। এই ভিডিওতে আপনাদের ডিটেলসে বলেছি ট্রেক করে যেতে চাইলে কতদিন সময় লাগবে আর কিভাবে যেতে পারবেন, তাই ভিডিওটা কিন্তু মিস করবেন না। সিমলা মানালি ভ্রমণের 6 নম্বর দিন। আপনারা এই দিনে চাইলে মানালিতে আর একটা দিন থাকতে পারেন, তবে সেক্ষেত্রে মানালিতে কি করবেন? মানালিতে থাকলে আপনারা নগর ক্যাসেলের সাইট সিনটাও ঘুরে আসতে পারেন এই দিন, যেটা আপনাদের মানালির লোকাল সাইট সিনের মধ্যে বলেছিলাম। মানালির লোকাল সাইট সিনের দিন আপনারা নগর ক্যাসেলটা ঘুরতে পারবেন না, কারণ লোকাল সাইট সিনগুলো পুরো ঘুরে নগর ক্যাসেলের সাইট সিন সেদিন করতে কিন্তু অনেকটাই টাইম লাগবে। আর সব জায়গায় যদি কম টাইম দেন তাহলে কিন্তু ঘোরাটাই আপনার মনের মতো নাও হতে পারে। আর সেই দিনই আপনারা নগর ক্যাসেল ঘুরে ট্রেক করে চলে যেতে পারবেন যোগিনী ওয়াটারফল দেখতে। প্রায় 1 ঘন্টা মতো ট্রেক করতে হবে, মানে আপ এবং ডাউন 2 ঘন্টা। তারপর ঘুরে এসে মানালি মলকে আরেকবার এক্সপ্লোর করতে পারেন সন্ধেবেলায়। অথবা এই 6ষ্ঠ দিনে আপনারা মানালিকে বিদায় জানিয়ে সকাল সকাল হোটেল চেক আউট করে বৈষ্ণোদেবী মন্দির দেখে নিয়ে সোজা চলে যেতে পারেন কাসোল। যারা সিমলা থেকে মানালি ডাইরেক্ট আসবেন এই দিনটা আপনারা কাসোলকে অ্যাড করতে পারেন, তাহলে কাসোলে পার্বতী ভ্যালির সৌন্দর্যটাও আপনাদের হাতছাড়া হবে না। আর সেই দিনই কাসোল থেকে মাত্র 4 কিলোমিটার দূরে দেখে নিতে পারেন সুন্দর মণিকরণ গুরুদুয়ারা এবং বিখ্যাত সেই শিব মন্দির, যেখানে গরম জলের কুণ্ড আজও অক্ষত অবস্থায় আছে। কাসোলের হোটেলের বিষয়ে একটা কথা বলবো, আমি যদিও কাসোলে থাকিনি, তবুও কাসোলের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অনেকটাই সুন্দর। তাই পার্বতী নদীর ধারে কোনো হোটেল বা টেন্টে যদি আপনারা না থাকেন তাহলে প্রকৃতির মাঝে থাকার পুরো আনন্দটাই অসম্পূর্ণ হয়ে যাবে। মানালি থেকে কাসোল এবং মণিকরণ কিভাবে ঘুরে দেখতে পারেন সেটা ডিটেলসে আপনাদের শেয়ার করেছি এর আগে ভিডিওতে, আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন। লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। সপ্তম দিন, এই মানালি ঘোরার শেষ পর্যায়ে। আজকের দিনে আপনারা কাসোল থেকে ডাইরেক্ট চণ্ডীগড় হয়ে ব্যাক করতে পারেন, কিন্তু এত দূর যখন গেলেন তাহলে আর একটা দিন যদি আপনার ভ্রমণে অ্যাড করেন তাহলে মান্ডিতে দেখে নিতে পারেন বিখ্যাত পলাশর লেক। আপনারা হয়তো বললে বিশ্বাস করবেন না, কিন্তু যখন এই পলাশর লেকে এসে পৌঁছবেন তখন বলবেন যে হ্যাঁ, হিমাচলের একটা হিডেন জিনিস দেখতে পেলাম, যেখানে কোনো কংক্রিটের তৈরি ঘরবাড়ি নেই, আছে শুধু প্রকৃতির অপার সৌন্দর্য। দূরে ওই দেখা যাচ্ছে বরফাবৃত পাহাড়ের শিখর আর মনোমুগ্ধকর কাঠের তৈরি ঋষি পলাশরের মন্দির। কাসোল থেকে এই পলাশর লেক যেতে কিন্তু বেশ কিছুক্ষণ টাইম লাগবে, তাই সেই দিন আপনাদের পলাশর লেক দেখে নিয়ে মান্ডিতে স্টে করতে হবে। আমি যেহেতু কাসোলে না থেকে মানালি থেকে মান্ডি চলে এসেছিলাম মণিকরণ ঘুরে, তাই মান্ডি থেকে পলাশর লেক পৌঁছাতে খুব বেশি সময় লাগেনি। মান্ডি থেকে পলাশর লেকের দূরত্ব প্রায় 48 কিলোমিটার মতো। আর এই পথেই আপনারা দেখতে পাবেন কাংড়া ডিস্ট্রিক্টের সেই বিখ্যাত শ্বেত শুভ্র ধওলাধার পর্বত, যেটা আপনারা ডালহৌসি ধর্মশালা ঘুরতে গেলে আরো কাছ থেকে দেখতে পাবেন। ডালহৌসি ধর্মশালার ট্যুর প্ল্যানও আপনাদের সাথে শেয়ার করেছি, ঘুরতে যাওয়ার ইচ্ছা থাকলে দেখে নিতে পারেন সেই ট্যুর প্ল্যান।
এই পলাশর লেক ঘোরার জন্য আপনাদের কিন্তু 2500 থেকে 3000 টাকা ছোট গাড়ির ক্ষেত্রে ভাড়া দিতে হতে পারে। তবে এটা নির্ভর করবে আপনারা মান্ডি থেকে যাচ্ছেন নাকি কাসল থেকে যাচ্ছেন। যেহেতু কাসল থেকে দূরত্বটা বেশি, তাই সেক্ষেত্রে কিন্তু ভাড়াটা বেশিই হবে। পলাশর লেক নিয়ে যাবতীয় ডিটেলসে আপনাদের দেখিয়েছি, সেই ভিডিও লিঙ্কটা কিন্তু পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। দেখে নিলে আরো ভালো লাগবে আপনাদের পলাশর লেক ঘুরতে যেতে। অষ্টম দিন মানে ভ্রমণের শেষ দিন। এই দিনটায় আপনাদের মান্ডির হোটেল থেকে দুপুর 12টায় চেক আউট করলেও হবে, কারণ আজকের দিনে কিছু দেখার নেই। ডাইরেক্ট চণ্ডীগড় অথবা কালকা চলে আসতে হবে। মান্ডি থেকে আমাদের কালকা পৌঁছতে সময় লেগেছিল 5 ঘন্টারও কম সময়, তাই তাড়াতাড়ি বেরোনোর কোনো প্রয়োজন নেই। আরাম করে সিমলা মানালি ভ্রমণের স্মৃতি নিয়ে পাহাড়কে ভালোভাবে উপলব্ধি করে ফিরে আসুন। আর এই ছিল আমার 7 রাত 8 দিনের সিমলা মানালি ভ্রমণের ট্যুর প্ল্যান। এবারে ভিডিওর শেষে কনক্লুশনে আপনাদের বলবো, এই ট্যুর প্ল্যানটা শেয়ার করলাম সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। তাই আপনারা চাইলে আপনাদের মতো দিনগুলো আগে পরে করে সাজাতে পারেন। হোটেল ভাড়ার বিষয়ে বলবো, সিমলায় আপনারা মিনিমাম 1200 থেকে 1500-র মধ্যে হোটেল পেয়ে যাবেন, তবে সিমলা মল থেকে একটু দূরে হবে। মানালির ক্ষেত্রেও সেম ভাড়ায় রুম পেয়ে যাবেন, তবে রুমের ক্যাটাগরি ওই ভাড়ায় সিমলার থেকে মানালিতে ভালোই পাবেন। কাসলে নদীর ধারে হোটেল নিলে হোটেল ভাড়া 2000 টাকা মিনিমাম লেগে যাবে, আর মান্ডিতে হোটেল ভাড়া অন্যান্য জায়গার তুলনায় অনেকটাই কম। মোটামুটি 1000-এর মধ্যে আপনারা একদিন থাকার জন্য হোটেল পেয়েই যাবেন। তবে সব জায়গাতেই দাম দর কিন্তু অবশ্যই করবেন, হয়তো তার জন্য কমেও পেয়ে যেতে পারেন। গাড়ি ভাড়ার বিষয়ে তো এর আগে আপনাদের বলেই দিয়েছি, তবু ছোট গাড়ির ক্ষেত্রে গড়ে 3000 টাকা প্রতিদিন ধরে চলতে পারেন। এছাড়া বড় গাড়ি মানে 7 সিটের গাড়ির জন্য মিনিমাম 4000 টাকা, আর ট্রাভেলার গাড়ির ক্ষেত্রে কিন্তু মিনিমাম 5000 টাকা প্রতিদিন ধরে চলতে হবে। তবে সিজন ওয়াইজ কিন্তু এই গাড়ি ভাড়া বাড়তে পারে। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখবেন, আমি রিপ্লাই করে দেবো। আর ভিডিও ভালো লাগলে করতে হবে লাইক, আর সাবস্ক্রাইব না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি মাঝে মাঝেই এই রকম ট্যুর প্ল্যান আপনাদের জন্য নিয়ে আসি। চলুন তাহলে দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন, ঘুরতে থাকুন আমার সাথে ডিজিটালি।